সবাইকে অনেক অনেক নমস্কার এবং শুভেচ্ছা। আমরা রাজদীপদার পাঠশালা থেকে একটি সেশন অর্গানাইজ করছি। সেশনটি রেকর্ডিং চলছে এবং আমার সাথে রয়েছে সোহম। ও খুব আগে মানে জাস্ট কয়েকদিন আগেই PL 300 পাস করেছে। কনগ্রাচুলেশনস টু হিম ফার্স্ট অফ অল। এবং থ্যাংক ইউ ওর দাদা। আপডেট, হ্যাঁ, এবং ওর একদম রিসেন্ট আপডেট, কিভাবে প্রিপারেশন নিয়েছে এবং কি কি ফলো করেছে, কোন পাথ ফলো করে এগিয়েছে সে সম্পর্কে আমরা এই সেশনটি করছি। রেকর্ডিং থাকলো, এটা সমস্ত স্টুডেন্টদের মধ্যেই ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমরা একটা সেপারেট সেশনে নিয়ে নেব, স্টুডেন্টদের কোয়েশ্চেন। আপাতত আমরা এই সেশনটার মধ্যে পাথটা এবং তার সাথে প্রিপারেশনের পয়েন্ট অফ ভিউ থেকে দেখব। তো প্রথমেই সোহম, অনেক অনেক কনগ্রাচুলেশনস পাশ থ্যাংক করার ইউ। জন্য এবং থ্যাংক তোমার ইউ। এই জার্নিটা, এবং একটু স্টার্টিং এ শুনতে চাইবো কবে পাশ করলে এবং এই কিভাবে শুরু হলো ব্যাপারটা। আচ্ছা, প্রথমে বলি, আমি আহ, মানে পাওয়ার বিআই নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম প্রথম আরডিপিতেই, রাজদীপদের পাঠশালাতেই। আমি ডিসেম্বর 2024-এর ব্যাচ পাওয়ার বিআই এর। তারপরে 2025-এ আমি পাইথন আর এসকিউএল করেছি আরডিপি থেকে। তো তারপরে কেরিয়ারে যেমন ভাবে এগোনোর চেষ্টা করছি, যেরকম ভাবে চলছে, তার সাথে সাথে মানে মাইক্রোসফটের আমার পাওয়ার বিআই কাজ করতে বেশ ভালো লাগে। ভিজুয়ালাইজেশন বা ডেটা ভিজুয়ালাইজেশন আমার বেশ ইন্টারেস্টিং লাগে। তো সেখান থেকে মাথায় এলো যে মাইক্রোসফটের অফিসিয়াল এক্সাম কি আছে সেই নিয়ে একটু খোঁজাখুঁজি। তো সেটা করতে করতে PL 300 এর ব্যাপারে জানতে পারি। তো সেইখান থেকেই পড়াশোনা শুরু, মানে PL 300 নিয়ে পড়াশোনা শুরু আর কি। হুম হুম। আর কবে পাশ করলে, এক্সামটা তাও কবে ছিল? আমি হ্যাঁ। আমি এক্সাম পাস করেছি, মানে এক্সাম ছিল 23 জুলাই, এই লাস্ট মাসে, 23 জুলাই। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, তুমি যে পিপিটিটি বানিয়েছো এটা হ্যাঁ, আগে আমরা একটু দেখে নেব। হ্যাঁ, তারপরে আমার কয়েকটা কোয়েশ্চেন আছে, সেগুলো করবো এবং যাতে স্টুডেন্টরা উপকৃত হয় সেটা আমরা দেখে নেব তখন। হ্যাঁ, ওভার টু ইউ। আমি এক এক করে বলছি এটা। ঠিক আছে, এটা হচ্ছে একটা বেসিক, প্রথমে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি যে মাইক্রোসফটের, আমি পড়াশোনার সাথে সাথে যেরকম জেনেছি যে মাইক্রোসফটের সার্টিফিকেশনের স্ট্রাকচারটা কিরকম হয়। তো মাইক্রোসফটের সার্টিফিকেশনের স্ট্রাকচার হচ্ছে মাইক্রোসফট টেকনোলজি অনুযায়ী বা টুল অনুযায়ী সার্টিফিকেশনের নামকরণ করে। বা যেমন PL 300, এই পিএল মানে হচ্ছে পাওয়ার প্ল্যাটফর্ম। তো পাওয়ার প্ল্যাটফর্ম মানে ধরুন পাওয়ার পেজেস, পাওয়ার বিআই, পাওয়ার অ্যাপস, এই পাওয়ার অটোমেট, এইগুলো নিয়ে একটা প্ল্যাটফর্ম। তো জেড দিয়ে যে সার্টিফিকেশন শুরু হয় সেগুলো হচ্ছে অ্যাজিওর নিয়ে হয়। তারপর ডিপি কোড নেমটা ইউজ হয় হচ্ছে ডেটা প্ল্যাটফর্মের জন্য। তো এরকম বিভিন্ন রকম রয়েছে। যেমন সাইবার সিকিউরিটিটা এসসি দিয়ে হয়, এটা একটা। তারপরের আরেকটা ওই কোড, পুরো সার্টিফিকেশন কোডটা যদি কেউ দেখে তাহলে এই যে 300 নাম্বারটা, এই নাম্বারটা ডিনোট করে হচ্ছে আহ, মানে কোন লেভেলের এক্সাম। এটা যদি 900 বা 901 হয় তাহলে এটা ফাউন্ডেশনাল এক্সাম। আর 100 বা 103 এই ধরনের কোডগুলো হচ্ছে এক্সপার্ট লেভেলের এক্সাম। আর তার মাঝে যেগুলো মানে PL 300, DP 600 বা SC 500, এই ধরনের যে এক্সাম গুলো, সেগুলো বলা হয় অ্যাসোসিয়েট লেভেল এক্সাম। তো আমি যেটা পাস করেছি সেটা হচ্ছে অ্যাসোসিয়েট লেভেল এক্সাম। আরেকটা জিনিস বলার, সেটা হচ্ছে এই এক্সাম গুলো পরেও আছে। সেটা হচ্ছে অ্যাসোসিয়েট লেভেল এক্সাম গুলো কিন্তু রিনিউ রিনিউ করতে হয়, এটার ভ্যালিডিটি 1 বছরের। তো প্রতি বছর রিনিউ করতে হয়, লাইসেন্সের মতো আর কি। তো এখানে সেটা আছে। আচ্ছা, এবার পাওয়ার বিআই ইকোসিস্টেমটা কি, মানে যেটা আমরা পরীক্ষাতেও আসে বা আমরা সবাই কাজ করি। ইকোসিস্টেম মানে হচ্ছে কি কি টুলস ইউজ হয় পাওয়ার বিআই তে। প্রথমে তো পাওয়ার বিআই ডেস্কটপ আছে, যেটা ফ্রি, সবাই ডাউনলোড করে ইউজ করতে পারে। আমরা প্রথমে পাওয়ার বিআই ডেস্কটপ দিয়ে শেখা শুরু করি। তারপরে টুলটা হচ্ছে পাওয়ার বিআই সার্ভিস। পাওয়ার বিআই সার্ভিস হচ্ছে যখন ওটা মানে অনলাইন আমরা শেয়ার করার জন্য যাই, বা রিপোর্টটা আমরা আপলোড করি শেয়ারিং এ, সেটা হচ্ছে পাওয়ার বিআই সার্ভিস। এই পাওয়ার বিআই সার্ভিসটা কিন্তু ফ্রি নয়। পাওয়ার বিআই ডেস্কটপ যেমন 100% ফ্রি আমরা শিখতে পারি, পাওয়ার বিআই সার্ভিসটা ফ্রি নয়। তো ওটা একটা ট্রায়াল অ্যাক্সেস করা যায়। সেই ট্রায়ালটা দিয়েই আমি প্র্যাকটিস করেছি। এবং পাওয়ার বিআই সার্ভিস লগ ইন করতে গেলে অফিসিয়াল মানে ওয়ার্ক বা স্কুল ইমেল আইডি লাগে, পার্সোনাল মেল আইডি দিয়ে হয় না। তো ওটার একটা উপায় আছে, সেটা একটু পরে না হয় ডিটেলে বলে দেবো। আর আরেকটা অ্যাপ আছে পাওয়ার বিআই মোবাইল। পাওয়ার বিআই মোবাইলটা হচ্ছে মেনলি মোবাইলের রিপোর্ট গুলো যেটা আমরা বানাচ্ছি সেটা ভিউ করার জন্য। এছাড়া অন প্রিমাইসেস গেটওয়ে যেটা এখানে আছে সেটা হচ্ছে মেনলি আমাদের অন সিস্টেম, যে সিস্টেমে যে ডেটা রয়েছে সেটা ক্লাউডের সাথে কানেক্ট করার জন্য গেটওয়েজ ইউজ হয়। ফ্যাব্রিক একটা ডিফারেন্ট ডেটা প্ল্যাটফর্ম, এখন পাওয়ার বিআই এখন ফ্যাব্রিকের পার্ট হয়ে গেছে। তো এইটা হচ্ছে টোটাল জার্নিটা বলা যেতে পারে, যেটা আমরা এই আমি পিপিজিতে করেছি। সেটা হচ্ছে প্রথম যে PL 300 কি একটা অ্যাসোসিয়েট লেভেল এক্সাম। এক্সামের স্ট্রাকচারটা আমি দেখাচ্ছি একটু পরে, পরের স্লাইডে আছে।
তারপর প্রিপারেশন স্ট্র্যাটেজি কিভাবে আমি প্রিপেয়ার করেছিলাম সেটা বলছি, আর স্টাডি রিসোর্সেস কি কি ফলো করেছিলাম। তো এটা তো একটু আগেই বললাম ডেস্কটপ পাওয়ার বিআই সার্ভিস থেকে কিরকম ভাবে। আচ্ছা, এইটা হচ্ছে এক্সামটা অ্যাট এ গ্লান্স কিরকম হয়। প্রথম হচ্ছে এক্সামের টোটাল টাইম হচ্ছে 120 মিনিটস, কিন্তু এই 20 মিনিটস মানে অ্যাকচুয়াল এক্সামটা 100 মিনিটের, কিন্তু এই এক্সট্রা 20 মিনিট ওখানে ধরা থাকে শুধুমাত্র ভেরিফিকেশনের জন্য। মানে আমি দিয়েছিলাম এক্সাম সেন্টারে গিয়ে, দুভাবে দেওয়া যায়, একটা এক্সাম সেন্টারে গিয়ে দেওয়া যায় অথবা বাড়িতে বসে নিজের অনলাইন সিস্টেমও দেওয়া যায়। বাট অনলাইন সিস্টেমের কিছু প্রবলেম আছে। প্রবলেম বলতে যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে ল্যাপটপে আর কোনো প্রোগ্রাম আছে কিনা সেটা প্রথমে মাইক্রোসফটের একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়, করে সেটাকে ওরা স্টাডি করে, মানে সফটওয়্যারটা রান হয়। যদি কোনো সফটওয়্যার ওদের মনে হয় এটা চলবে না তাহলে সেটা আনইনস্টল করতে হয়, করে একটা লম্বা প্রসেস আছে। তারপর এক্সাম শুরু হওয়ার আগে আহ, যে ডেস্কে আমরা বসছি ক্যামেরা অন করে ল্যাপটপ ঘুরিয়ে ঘুরিয়ে ওই পুরো ডেস্ক দেখাতে হয়, এবং ডিউরিং দ্য এক্সাম কোনো ব্রেক নেওয়া যায় না, টয়লেট যাওয়ার দরকার হলো বা কিছু, সেটা সম্ভব হয় না অনলাইন এক্সামে। এবং আহ, যদি ওদের প্রক্টরড এক্সাম, তো সামনে যিনি আছেন তার যদি মনে হয় যে কেউ এসছে ঘরে, বা আমি অনলাইনে এরকমও পেয়েছি রেডিটে বা কোরাতে, যে একজন স্টুডেন্ট হেঁচে ফেলেছিল, তার মাথার হাঁচার সময় তার মুখটা ক্যামেরা থেকে সরে গেছিল, তো তারকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে, এরকম শুনেছি। তো যে কারণে আমি এক্সাম সেন্টারে গিয়ে এক্সাম দিয়েছিলাম। তো অ্যাকচুয়াল এক্সামটা 100 মিনিটসের 20 মিনিট এক্সট্রা থাকে ভেরিফিকেশনের জন্য। আর পাসিং স্কোর হচ্ছে 700, 1000 হচ্ছে টোটাল মার্কস, তার মধ্যে 700 মানে 70% রাফলি বলি, তো রাফলি ওই 70%-এ পাস মার্কস। আর নাম্বার অফ কোয়েশ্চেন্স আসে হচ্ছে মোটামুটি আমি পেয়েছিলাম 57 কোয়েশ্চেন্স। তো মোটামুটি 40 থেকে 60-র মধ্যে ঘোরাফেরা করে। তো আমি 57 পেয়েছি, কেউ কেউ হয়তো 50 পেয়েছে, 55 পেয়েছে, এরকম একটা আছে। আচ্ছা, কোয়েশ্চেন প্যাটার্ন, ফার্স্ট প্যাটার্ন হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে, এমসিকিউ থাকে। আচ্ছা, কেস স্টাডিজ থাকে প্রচুর। কেস স্টাডিজ এর একটা আলাদা সেগমেন্ট থাকে, প্রথমে এমসিকিউ সেগমেন্ট থাকে, তারপরে কেস স্টাডিজ এর সেগমেন্ট থাকে। কেস স্টাডিজ একটা বড় মানে একটা ইলাবোরেটেড কেস দেওয়া থাকে, তার উপর বেস করে 6টা 7টা মতো কোয়েশ্চেন থাকে। আর ড্র্যাগ অ্যান্ড ড্রপ হচ্ছে একটা সিলেক্টেবল হট এরিয়া থাকে এক্সামের মধ্যে, অপশনস গুলো আলাদা একটা জায়গায় থাকে, সেখান থেকে কারেক্ট অপশন কোয়েশ্চেন অনুযায়ী আমাদেরকে ওখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে রাখতে হয়। আর এবার হচ্ছে সেগমেন্ট ওয়াইজ যদি বলি, তাহলে ডেটা প্রিপারেশন যে পার্টটা পাওয়ার বিআই, সেটা 25 থেকে 30% ওয়েটেজ আছে। মোটামুটি ধরে নেওয়া যায় 25 থেকে 30% কোয়েশ্চেন ওখান থেকে আসবে। ডেটা মডেলিং মানে স্টার স্কিমা বা এই ধরনের এই যে মডেলিং এর ব্যাপারগুলো, কানেক্ট ডিফারেন্ট টেবিল জয়েন করা, রিলেশনশিপ, এগুলো 25 থেকে 30%। ভিজুয়ালাইজেশন, ভিজুয়ালাইজেশন মানে চার্টস, গ্রাফ, এই যে টোটাল ভিজুয়ালাইজেশন, তার মধ্যে ক্যানভাস, ব্যাকগ্রাউন্ড, সমস্ত কিছু মিলিয়ে, সেগুলো 25 থেকে 30% ওয়েটেজ। ম্যানেজ অ্যান্ড সিকিউর পাওয়ার বিআইটা 15 থেকে 20% ওয়েটেজ, ওটা হচ্ছে সার্ভিস পার্ট, পুরো পাওয়ার বিআই সার্ভিসের পার্ট। তার মধ্যে হচ্ছে ডেটা ক্লাসিফিকেশন, সেন্সিটিভিটি লেভেলস, এই সবের প্রশ্ন আসে। তো রো লেভেল সিকিউরিটিটাও আসে, এরকম প্রশ্ন ওখান থেকে আসে। মোটামুটি 15 থেকে 20% ওয়েটেজ বা ধরে নেওয়া যায় ওই পার্সেন্ট কোয়েশ্চেন আসবে ওখান থেকে। আচ্ছা, ডেটা প্রিপারেশনের মধ্যে ডেটা কানেক্টিভিটি মেনলি পাওয়ার কোয়ারির পার্ট। পাওয়ার কোয়ারির মধ্যে এক্সেল থেকে আমরা কিভাবে কানেক্ট করি। আচ্ছা, এছাড়া বিভিন্ন রকম প্রশ্ন আসে, যেমন এসকিউএল সার্ভার সাথে কিভাবে কানেক্ট করা যায়, বা মাই এসকিউএল কিভাবে কানেক্ট করা যায়, আর অ্যাজিওর এর সাথে, ফ্যাব্রিকের সাথে কিভাবে কানেক্ট করা যায়, এইগুলো কিছু কোয়েশ্চেন আছে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যেটা রিসেন্ট অ্যাড হয়েছে সেটা হচ্ছে স্টোরেজ মোড, যেগুলো মেনলি পাওয়ার বিআইতে আমরা ডিরেক্ট কোয়ারি আর ইম্পোর্ট মোড জানি। আরেকটা জিনিসের কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে লাইভ কানেকশন। আরেকটা ফোর্থ একটা কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে ডিরেক্ট লেক, কখন ডিরেক্ট লেক ইউজ হবে। তো যেমন আমরা জানি যে ইম্পোর্ট মোডটা টোটালি ডেটাটাকে ইম্পোর্ট করে, ডিরেক্ট কোয়ারি মেনলি ডেটাবেসের সাথে ইউজ করা হয়। আর ডিরেক্ট লেক হচ্ছে নতুন কনসেপ্ট, সেটা মেনলি ফ্যাব্রিকের সাথে কানেক্ট হয়। মানে ডিরেক্ট কোয়ারি এন্ড ইম্পোর্ট দুটোরই সুবিধা একসাথে ডিরেক্ট লেকের মধ্যে আছে, ফ্যাব্রিকের ওয়ান লেকের সাথে এটা অ্যাড হয় বলে। আর লাইভ কানেকশনটা বেসিক্যালি ইউজ হয় হচ্ছে এসকিউএল সার্ভার অ্যানালিটিক্স সার্ভিসেস, যেটা এসএসএএস, যেটা ওগুলোর সাথে। ওখানে যেটা হয়, ডিরেক্ট কোয়ারিতে যেমন আমরা ডেটা মডিফাই করতে পারি পাওয়ার বিআইতে, পাওয়ার কোয়ারির মধ্যে, ওখানে সেটা লাইভ কানেকশনে সেটা পসিবল নয়। অ্যানালিটিক্স সার্ভিসেই মডিফিকেশন বা ট্রান্সফরমেশন হয়ে যাবে, এখানে তারপর জাস্ট কানেক্ট হবে। তো এইরকম কিছু কোয়েশ্চেন আসে। আচ্ছা, এবার ডেটা ক্লিনিং ট্রান্সফরমেশন নিয়ে কোয়েশ্চেন্স থাকে, যেমন এম কোয়ারি নিয়ে কোয়েশ্চেন্স দেয়, যে একটা সিনারিও বলে দিল, সেখানে আহ, দুটো হয়তো কলাম, তার মধ্যে আমরা কোন এম কোয়ারি লিখলে জিনিসটা ঠিক হতে পারে। এবার পুরো এম কোয়ারি লিখতে দেবে না,
মোটামুটি 60% এনকোয়ারি লেখা থাকবে, সেখানে হয়তো ড্রপ ডাউন মেনু থাকবে, প্রপার অপশন প্রপার ফাংশনটা সিলেক্ট করতে হবে, এরকম থাকে। তারপরে রিপ্লেস ভ্যালুজ কোয়েশ্চেন থাকে, কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন আসবে না কোনোটাই। মানে জাস্ট কিভাবে রিপ্লেস ভ্যালুজ করব বা কিভাবে অ্যাপেন্ড কোয়েরি করব, মার্জ কোয়েরি করব, ডিরেক্ট কোয়েশ্চেন আসবে না। সিচুয়েশন বলবে, সিচুয়েশনকে বেস করে আমরা মানে আমাদের অ্যানালিসিস যে আমাদের বুঝতে হবে যে ওখানে কোন অপশনটা সুইটেবল। পিভট আনপিভট থেকে কোয়েশ্চেন আসেই, প্রতিবারই আসে, আমিও পেয়েছি পিভট আনপিভটের কোয়েশ্চেন। মার্জ কোয়ারিজ, অ্যাপেন্ড কোয়ারিজ, এই সমস্ত কিছুগুলো মোটামুটি ভালোভাবে জেনে রাখতে হবে অ্যান্ড প্র্যাকটিস করে রাখতে হবে। মানে শুধুমাত্র শিখে রাখলাম তাতে লাভ হবে না, প্র্যাকটিস করে রাখতে হবে প্রত্যেকটা জিনিস। আচ্ছা, ডেটা মডেলিং এর মধ্যে যেটা মেন আসে সেটা হচ্ছে স্টার স্কিমা ইউজ করা। আচ্ছা, স্টার স্কিমার জন্য স্নোফ্লেক স্কিমা, স্টার স্কিমার ডিফারেন্স কি, ডিফারেন্সটা কি থেকে কিছু প্রশ্ন আসে, যেমন মেনু টু মেনু রিলেশনশিপ কিভাবে হ্যান্ডেল করা হয়, সেটা ব্রিজ টেবিল ইউজ করা হবে, ফ্যাক্ট টেবিলের সাথে ডাইমেনশন টেবিল কি কি কানেক্ট করা হবে, নর্মালাইজেশন ডিনর্মালাইজেশন কি কি, সেইগুলোর প্রশ্ন আসে। আচ্ছা, ওয়ান টু মেনি কখন ইউজ করব, মেনু টু মেনি কখন ইউজ করব। আরেকটা কোয়েশ্চেন আমি পেয়েছিলাম, সেটা হচ্ছে বাই ডিরেকশনাল ফিল্টারিং, মানে সিঙ্গেল ডিরেকশন ফিল্টারিং হবে না বোথ ডিরেকশন ফিল্টারিং হবে, সেই জিনিসটা, এবং তার সাথে সাথে বোথ ডিরেকশন সিকিউরিটি লেভেল কিভাবে অ্যাক্টিভ করা যায়, রো লেভেল সিকিউরিটিটা বোথ ডিরেকশনে কাজ করবে, এই কোয়েশ্চেন গুলো আমি পেয়েছিলাম। তারপর রোল প্লেইং ডাইমেনশনের কোয়েশ্চেন আসেই, সেটা হচ্ছে যে একটা হয়তো একটা ফ্যাক্ট টেবিলে দুটো ডেট আছে, শিপ ডেট আর হয়তো অর্ডার ডেট, আর সেইখানে আমাদের ডেট টেবিল একটাই, তো সেখানে একটা অ্যাক্টিভ রিলেশনশিপ একটা ইনঅ্যাক্টিভ রিলেশনশিপ, তো ওই ইনঅ্যাক্টিভ রিলেশনশিপটা কিভাবে ইউজ করতে পারবো, ইউজার রিলেশনশিপ বলে একটা ড্যাক্স আছে সেটা দিয়ে করা যায়, সেটা দরকার নাকি দুটো ডিফারেন্ট ডেট টেবিল ক্রিয়েট করা দরকার, এইরকম সিচুয়েশন ওয়াইজ কোয়েশ্চেন আসে। আচ্ছা, একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কনটেক্সট, মানে রো কনটেক্সট, ফিল্টার কনটেক্সট কোনটা কিভাবে ইউজ হয়। তো বেসিক্যালি ক্যালকুলেট ফাংশনটা প্রচন্ড ইম্পর্টেন্ট এখানে, যে ফিল্টার কনটেক্সটকে কিভাবে রো কনটেক্সটে কনভার্ট করা হয়, মানে ফিল্টার কনটেক্সট মডিফাই করার জন্য ক্যালকুলেট ইউজ হয়, তো সেই ফাংশনগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, সাম এক্স বা এক্স ফাংশন, যেগুলো সাম এক্স, অ্যাভারেজ এক্স, মিন এক্স, তা এই যে এগুলো, এই যে ফাংশনস গুলো, এক্স ফাংশনস গুলো, সেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো আসে, কাউন্ট এক্স, এগুলো আসে, এগুলো থেকে কোয়েশ্চেন আসে। এবার ভিজুয়ালাইজেশন পার্টটার মধ্যে হচ্ছে মেনলি কখন কোন টেবিল ইউজ করবো, মানে কোন গ্রাফ ইউজ করবো, টেবিল ম্যাট্রিক্স কখন ইউজ করবো, যেমন কোয়েশ্চেন আছে কন্ডিশনাল ফরম্যাটিং করবো আমরা কিসে, কোন কোন ইয়েতে, কোন কোন চার্টে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাভেলেবেল, তারপরে ফানেল চার্ট কখন ইউজ করব, তারপর একটা নতুন এই যে এআই ভিজুয়ালস গুলো এসছে, কি ইনফ্লুয়েন্সার ভিজুয়াল, ডিকম্পোজিশন ট্রি, এইগুলো নিয়ে কোয়েশ্চেন্স আসে। আচ্ছা, আগে একটা জিনিস ছিল কিউ অ্যান্ড এ ভিজুয়াল, কিউ অ্যান্ড এ ভিজুয়ালটা আস্তে আস্তে মানে মাইক্রোসফট ডিসকন্টিনিউ করছে, ডিসেম্বর 2026 থেকে ওটা ডিসকন্টিনিউড হয়ে যাবে, তো যার জন্য কোপাইলট রিলেটেড কোয়েশ্চেন এখন খুব আসছে, কোপাইলট এআই ভিজুয়ালস খুব আসছে, যে স্মার্ট ন্যারেটিভ কিভাবে ইউজ হবে, কোপাইলটকে কিভাবে ইন্টিগ্রেট করে স্মার্ট ন্যারেটিভ করা যায়, কেপিআই চার্টের উপর কোয়েশ্চেন আসে, যেমন অ্যানালিটিক্স পেন ইউজ করে ফোরকাস্ট কোন লাইনে কোন চার্টে ফোরকাস্টিং অন করা যায়, এই ধরনের কোয়েশ্চেন আসে। আচ্ছা, এবার হচ্ছে ইউজেবিলিটির ক্ষেত্রে বলি, ইউজেবিলিটির ক্ষেত্রে রিপোর্ট পেজ, স্লাইসার, সিঙ্ক স্লাইসার কিভাবে করা যায়, একটা পেজ থেকে আরেকটা পেজে ড্রিল থ্রু কিভাবে করা যায়, টুল টিপ কিভাবে, এবার টুল টিপ ডিফল্ট টুল টিপে রাখবো না টুল টিপ পেজ ক্রিয়েট করব, সেইগুলোর কোয়েশ্চেন্স আসে। আরেকটা হচ্ছে বুকমার্কস অ্যান্ড বাটনস, এটা খুব ইম্পর্টেন্ট, বুকমার্কের কোয়েশ্চেন এসেছিল আমার, সেটা হচ্ছে যে আমরা একটা ডিফল্ট একটা সিনারিও বা একটা ডিফল্ট স্ট্রাকচারে কোনো একটা পেজকে রিটার্ন করতে চাইছি, বারবার স্লাইসারকে আমি রিসেট করব না, তো কিভাবে একটা সিঙ্গেল বাটনের মধ্যে আমরা এই পুরো জিনিসটাকে ফিরে পেতে পারি, তো উপায় কি, আমাদের যেটা আমরা চাইছি সেটাকে বুকমার্ক ক্রিয়েট করে সেই বুকমার্কটাকে একটা বাটনের মধ্যে অ্যাসাইন করে দেওয়া, তো এই ধরনের কোয়েশ্চেন আসে। তারপর পেজ নেভিগেশনের বাটন কিভাবে অ্যাড করা যায়, সেইগুলোর কোয়েশ্চেন থাকে এক্সামে। আচ্ছা, ম্যানেজ এন্ড সিকিউরের পার্টটা, ম্যানেজ এন্ড সিকিউরের মধ্যে মানে পাওয়ার বিআই সার্ভিসের মধ্যে সবার প্রথমে আসে হচ্ছে ওয়ার্কস্পেস কি, ওয়ার্কস্পেস কিভাবে অ্যাক্সেস করতে হয়, কিভাবে তৈরি করতে হয় কি, সেটা একটা। তারপর হচ্ছে রোলস এর মধ্যে মেনলি অ্যাডমিন, মেম্বার, কন্ট্রিবিউটার, ভিউয়ার, এই চারটে রোল, তাদের কার কি কি পাওয়ার আছে, লিস্ট প্রিভিলেজ প্রিন্সিপাল বলে একটা আছে, যার যেটুকু দরকার সেইটুকুই প্রিভিলেজ তাকে বা অপশন তাকে দেওয়া হবে, সে তার উপর বেস করে একটা
সিনারিও, ওটার মানে ওখানে কোয়েশ্চেন্স আসে যে ধরো আমি চাইছি যে একজন মেম্বার, সে একজন ওয়ার্ক অ্যাসোসিয়েট, সে হয়তো মানে রিপোর্ট পাবলিশ করতে পারবে, রিপোর্ট জেনারেট করতে পারবে, কিন্তু অ্যাপ পাবলিশ করতে পারবে না। তাহলে আমরা ওকে কি রোল অ্যাসাইন করবো? যেমন এক্ষেত্রে কন্ট্রিবিউটর রোল অ্যাসাইন করবো। তো এরকম কোয়েশ্চেন্স আসে। তারপরে অ্যাপস কি? আচ্ছা, নতুন একটা জিনিস এসছে অর্গ অ্যাপস, অর্গ অ্যাপস। এবার সেই অর্গ অ্যাপস আর নর্মাল অ্যাপস এর ডিফারেন্স কি, কিভাবে অ্যাড করা যায়, তার এই ধরনের জিনিসগুলো। আচ্ছা, তারপরে দুটো খুব ইম্পর্টেন্ট, একটা শিডিউল রিফ্রেশ, ইনক্রিমেন্টাল রিফ্রেশ। শিডিউল রিফ্রেশ কখন ইউজ করব, ইনক্রিমেন্টাল রিফ্রেশ কখন ইউজ করব? ইনক্রিমেন্টাল রিফ্রেশ ইউজ করার জন্য কি কি মানে প্যারামিটার বা কি কি জিনিস আমাদের তৈরি করতে হয়, প্যারামিটার কি, প্যারামিটার কি কি ধরনের আছে সেইগুলো। তারপর সেন্সিটিভিটি লেভেলের মধ্যে আমরা মানে সার্টিফাই করব না প্রমোট করব, সেই জিনিসগুলো আসে। তারপরে সাবস্ক্রিপশন অ্যান্ড অ্যালার্ট, মানে কোন কোন ভিজুয়ালে, ড্যাশবোর্ডের কোন কোন ভিজুয়ালে অ্যালার্ট ক্রিয়েট করা যায়। আচ্ছা, তারপর হচ্ছে কোন একটা রিপোর্ট বা ড্যাশবোর্ডকে সাবস্ক্রাইব করে রাখা মানেটা কি, সেখানে তার যেমন ধরুন একটা প্রশ্ন আমার কাছে এসেছিল, সেটা হচ্ছে যে একজন সিনিয়র ম্যানেজার, সে চাইছে প্রতি সপ্তাহের এন্ডে একটা রিপোর্টের আপডেট তার কাছে অটোমেটিক মেলে আসবে। তো সেটা কিভাবে, মানে সেটা কিভাবে করা যায়, ডেটা অ্যালার্ট না সাবস্ক্রিপশন? তো ওটা সাবস্ক্রিপশন অপশনে আসবে। তারপর এই ধরনের অপশনস গুলো রয়েছে। সিমেন্টিক মডেলকে সার্টিফাই করা, প্রমোট করা মানে কি, এই জিনিসগুলো আসে। আচ্ছা, লার্নিং পাথ বলতে আমি যেটা ফলো করেছিলাম, প্রথমে তো আরডিপি থেকে যা যা পড়েছি, আরডিপি ড্যাক্স এর যা মেটেরিয়াল আছে, সেটা মোটামুটি আমার মনে হয় মোর দ্যান সাফিসিয়েন্ট। ড্যাক্স রিলেটেড যা কোয়েশ্চেন্স আসে সেটা আরডিপির মেটেরিয়াল কভার করলে যথেষ্ট। তাছাড়া আমি ইউটিউব থেকে পাওয়ার বিআই সার্ভিসের পার্টটা অনেকটা পড়াশোনা করেছিলাম। আর হচ্ছে মাইক্রোসফট লার্নের অফিসিয়াল যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে ডেটা মডিউল, মানে ডেটা মডিউল, স্টাডি মডিউল ক্রিয়েট করা আছে। সেই স্টাডি মডিউল গুলো পড়লে, প্রপারলি যদি পড়া হয়, তাহলে ওখান থেকে অনেকটা আইডিয়া পাওয়া যায় কি কি পড়তে হবে। কিন্তু ওটা 100% সিকিউর না, মানে 100% ফুল প্রুফ নয়, কারণ ওটা খানিকটা গাইডলাইন্সের মতো, একটা ব্রশিওরের মতো। তো সেটা পড়লে সমস্ত কিছুটা বোঝা যাবে না। ওটা একটা গাইডলাইনের মতো, যে এই জিনিস, একটা ডিরেক্ট কোয়ারির মধ্যে এই তিনটে জিনিস আছে, এবার সেইগুলো নিয়ে তখন ভিতরে ঢুকে একটু রিসার্চ করে পড়তে হবে। আর প্র্যাকটিস করতে হবে, মক টেস্ট দিতে হবে। আমার মনে হয় মক টেস্ট দেওয়া খুব দরকার। কারণ হচ্ছে এক্সাম আর অ্যাকচুয়াল পাওয়ার বিআই ইউজের মধ্যে একটা ছোট ডিফারেন্স আছে, সেটা হচ্ছে মাইক্রোসফট অ্যাকচুয়াল এক্সামে খুব টেস্ট করে যে মাইক্রোসফটের পছন্দের ওয়ার্ড গুলো, ওই ওয়ার্ডিং খুব টেস্ট করে ওরা। তো সেই অনুযায়ী এক্সাম কোয়েশ্চেন্সে প্রচুর ওয়ার্ডিং আসে। এবার আমরা যদি মক টেস্ট না করি, তাহলে এই ওয়ার্ডিং গুলো নিয়ে হ্যাবিচুয়েটেড হওয়া মুশকিল হবে, ওয়ার্ড বোঝা একটু মুশকিল হবে। তো সেই জিনিসগুলো রয়েছে, তো মক টেস্ট প্র্যাকটিস করা দরকার। মক টেস্টের জন্য ফ্রি সাইটও আছে, পেড সাইটও আছে। আর মাইক্রোসফট লার্নের অফিসিয়াল সাইটে প্র্যাকটিস এক্সামের কিছু কোয়েশ্চেন্স আসে, বাট সেগুলো খুব বেসিক, মানে ওই কোয়েশ্চেন্স গুলো করে যদি মানে ওই কোয়েশ্চেন গুলো এক্সামে আসবে না, ওগুলো জাস্ট বেসিক কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা বোঝার জন্য, সেটা ঠিক আছে। কিন্তু তারপরে এক্সাম পাস করার জন্য ডিফারেন্ট মক টেস্ট দিতে হবে। আচ্ছা, এক্সাম ডে, আমি আচ্ছা এক্সাম ডে বুকিংটা বলছি। বুকিংটা হচ্ছে মাইক্রোসফট লার্নের সাইট থেকেই করা যায়। ওখান থেকে এক্সাম অ্যাটলিস্ট প্রিপারেশন কিরকম হচ্ছে, মোটামুটি শেষের দিকে পড়াশোনা যদি থাকে, প্র্যাকটিস মানে 1-1.5 মাস আগে থেকে এক্সাম বুক করে রাখা উচিত, কারণ অনেক সময় ডেট পাওয়া যায় না। আর স্পেশালি আমি এক্সাম সেন্টারে গিয়ে দিয়েছিলাম, তো সেখানে তো এটা প্রবলেমটা হয়েছিল। তো 1-1.5 মাস আগে থেকে বুক করে রেখে, সেই অনুযায়ী স্লট বুক করে রেখে তারপরে মক টেস্ট দেওয়া প্র্যাকটিস করা উচিত। আচ্ছা, তারপরে হচ্ছে এক্সামের দিনের একটা সব থেকে বড় ব্যাপার, সেটা হচ্ছে টাইমটা ফলো করতে হবে। কারণ 100 মিনিটস এর মধ্যে আমাদের মোটামুটি 55 কোয়েশ্চেন্স অ্যাটেম্প করতে হবে, একটা প্রিপারেশন। এবার কিছু কিছু কোয়েশ্চেন্স না খুব বড় থাকে, কেস স্টাডিজ খুব বড় থাকে, সেটা পড়তে অনেক সময় লাগে। তো সেই কারণে আহ, আমি কেস স্টাডিজটা আমি যেটা করেছিলাম, আমি আগে কোয়েশ্চেন পড়েছিলাম। কোয়েশ্চেন্স গুলো যে কটা 6টা কোয়েশ্চেন ছিল, তো 6টা কোয়েশ্চেন আমি একবার পড়ে নিয়েছিলাম। তাহলে আমি বুঝতে পেরেছিলাম যে কি কি পয়েন্ট আমার কেস স্টাডি থেকে দরকার। প্রথমে পুরো কেস স্টাডিটা পড়ে তারপর কোয়েশ্চেন আসার থেকে আমি এটা নিজে করেছি, আমার এটা বেনিফিট হয়েছে এটা করে। তো এইভাবে আমি এক্সামটাকে দিয়েছিলাম। আচ্ছা, ঠান্ডা মাথায় এক্সাম দিতে হবে, কোয়েশ্চেন্স গুলো ভালো করে পড়া খুব দরকার, মানে ওয়ার্ড জাগলারি প্রচন্ড করে মাইক্রোসফট। আচ্ছা, আর একটা জিনিস যেটা বলছিলাম, হ্যাঁ, পাসিং স্কোর হচ্ছে 700। আচ্ছা,
পাওয়ার বিআই বেস্ট প্র্যাকটিসেস একটা ব্যাপার রয়েছে, সেটা জেনে রাখা ভালো। মানে বেস্ট প্র্যাকটিসেস বলতে যেমন পাওয়ার বিআই রেকমেন্ড করে স্টার স্কিমা ইউজ করার জন্য। আরেকটা মাইক্রোসফটের মডিউলে রয়েছে, মাইক্রোসফটের যে স্টাডি মেটেরিয়াল তাতে রয়েছে যে পাওয়ার বিআই রেকমেন্ড করে যে ডিরেক্ট কোয়ারিতে এসকিউএল ডেটাবেস ডিরেক্ট কানেক্ট করার, ভিউজ বা সিটি কানেক্ট করতে মাইক্রোসফট রেকমেন্ড করে না। তো এই ধরনের ওয়ার্ডিং এর উপর কোয়েশ্চেন্স আসে, সেগুলো একটু দেখে নেওয়া। ওই মডিউল মাইক্রোসফট লার্নের মডিউলেই পাওয়া যাবে ওগুলো। এবার স্টাডি রিসোর্স হচ্ছে, স্টাডি রিসোর্সের মধ্যে যেগুলো বললাম, মাইক্রোসফটের ডকুমেন্টেশন, মাইক্রোসফট লার্নের অফিসিয়াল সাইট, আচ্ছা স্যাম্পল ডেটা সেট ক্যাগেল বা ম্যাভেন অ্যানালিটিক্স যেমন দাদা বলে সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করা, প্র্যাকটিস অ্যাসেসমেন্ট। এবার প্র্যাকটিস অ্যাসেসমেন্টের ফ্রি যেগুলো ফ্রি সাইট যদি বলি, এক্সাম টপিক্স বলে একটা আছে, বাট এক্সাম টপিক্স আমি নিজে যখন প্র্যাকটিস করতে গেছি 3-4টে স্লাইডের পরে দেখেছি ওটা মানে পেমেন্ট চাইছে। তো ওটা 100% ফ্রি সম্ভবত এখন আর নেই, আগে ছিল। আচ্ছা, ইউটিউব প্লেলিস্ট প্রচুর আছে, মানে 100 পাওয়ার বিআই কোয়েশ্চেন্স, 1 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টার ওরা একটা একটা করে কোয়েশ্চেন করে, সেটা সলভ করে। আর কিন্তু সেটার একটা সমস্যা হচ্ছে অথেন্টিসিটিটা একটুখানি কোয়েশ্চেনের মধ্যে পড়ে। মানে কোনো একটা কোয়েশ্চেন ওরা যদি ভুল বলে সেটাকে আমরা ধরে নিয়ে বসে থাকি, তাহলে একটা সমস্যা হবে। তো নিজের পড়াশোনাটার উপর ভরসা রাখতে হবে। মেন যে দুটো সাইট আমি বলবো, দুটোই পেড। একটা হচ্ছে স্কিল সার্ট প্রো, আর একটা মেজার আপ। আমি নিজে মেজার আপ থেকে প্র্যাকটিস করেছিলাম, কিন্তু মেজার আপের প্রবলেম হচ্ছে মেজার আপ খুব কস্টলি। মেজার আপের লাইফ টাইম মেম্বারশিপ হয় না, আইদার সাবস্ক্রাইব করতে হয় মান্থলি পেমেন্ট, আমি যেটা করেছিলাম মান্থলি পেমেন্ট, আর একটা অথবা ইয়ারলি কেনা যায়। ইয়ারলি যদি মানে 1 বছরের জন্য যদি পিএলসি 100 এর প্র্যাকটিস সেটটা কেউ কেনে, তাহলে অ্যারাউন্ড 7,000 টাকা, 7,000 মতো ওদের কস্ট আছে। এবং কোয়েশ্চেন্স 158 মতো কোয়েশ্চেন্স আছে মেজার আপে। এবার মেজার আপের সুবিধে কি, মেজার আপ হচ্ছে মাইক্রোসফটের অফিসিয়াল প্র্যাকটিস প্ল্যাটফর্ম। মানে যখন মাইক্রোসফট লার্ন থেকে আমরা এক্সাম বুক করি তখন ওখানে মেজার আপের পপ আপ আসে। তো মেজার আপের প্র্যাকটিস এক্সাম গুলো মোটামুটি 98% ক্লোজ টু অ্যাকচুয়াল এক্সাম। তো প্রত্যেকটা প্যাটার্ন, প্রত্যেকটা টাইপের কোয়েশ্চেন, সমস্ত কিছু মেজার আপে আসে। কিন্তু হ্যাঁ, ওই টাকাটা অনেকটা। আমি সেক্ষেত্রে যেটা করেছিলাম সেটা হচ্ছে মান্থলি পেমেন্টের একটা স্কিম আছে ওদের, 1 বছরের জন্য করতে হয়, সেখানে মাসে মাসে 1,400 টাকা করে দিতে হয়। তো আমি ওই মাসে মাসে 1,400 টাকা স্কিমটায় গেছিলাম। এবার আমি যেটা করেছি, মানে এখন দিচ্ছি, আগের মাসে পেমেন্ট করেছি, এ মাসেও করেছি, তো যখন লাগবে না ওটা সাবস্ক্রিপশন ক্যান্সেল করে দেবো। এইটা হচ্ছে আমি করেছি। আরেকটা হচ্ছে স্কিল সার্ট প্রো। স্কিল সার্ট প্রো হচ্ছে একটা বিশাল বড় এক্সাম ডাম্প বেসিক্যালি। এটা ওয়ান টাইম পারচেস, 1,500 টাকা মতো নেয় ওয়ান টাইম পারচেস, কিন্তু নাম্বার অফ কোয়েশ্চেন্স প্রচুর, মানে 1,700 মতো কোয়েশ্চেন্স আছে এখানে। তো ডেফিনেটলি অত কোয়েশ্চেন সলভ করলে ওখান থেকে কিছু না কিছু কমন আসবেই। বাট স্কিলসার্ট প্রো এর একটা প্রবলেম, সেটা হচ্ছে যেহেতু এক্সাম ডাম্প, পুরোনো এক্সামের প্রচুর কোয়েশ্চেন এখানে আছে। তো সমস্যাটা হচ্ছে পাওয়ার বিআই এর কোয়েশ্চেন বা পাওয়ার বিআই ইন্টারফেস প্রচুর চেঞ্জ হয়। তো যে কারণে পুরোনো কোয়েশ্চেন গুলো, অনেক কোয়েশ্চেন যেগুলো এখন আর রেলিভেন্ট নয়, যেমন পাওয়ার বিআই আগে পাওয়ার প্ল্যাটফর্মের পার্ট ছিল, এখন পাওয়ার প্ল্যাটফর্ম থেকে ওকে সরিয়ে দিয়ে ফ্যাব্রিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এখন পাওয়ার বিআই তে আগে যখন কোয়েশ্চেন আসতো তখন পাওয়ার বিআই তে পাওয়ার প্ল্যাটফর্মের কোয়েশ্চেন আসতো, এখন ফ্যাব্রিক রিলেটেড কোয়েশ্চেন বেশি আসে, কোপাইলট রিলেটেড কোয়েশ্চেন বেশি আসে। তো এই রকম এই একটা স্কিল সার্ট প্রো এর প্রবলেম আছে। তো এই দুটো সাইট থেকে আমি স্কিল সার্ট প্রো কিনিনি, আমি মেজার আপটা দিয়েই করেছিলাম। আর ফ্রি মক টেস্ট কিছু কিছু যেরকম যেরকম পেয়েছি অনলাইন সার্চ করে, ফ্রি পিএলসি 100 মক টেস্ট যেটুকু পেয়েছি সেখান থেকে মেনলি মেজার আপটা দিয়ে করেছিলাম। তো এই অবধি মোটামুটি আমার বলার ছিল এখন অবধি। দাদা হ্যাঁ, কিছু যদি জানার খুব থাকে। ভালো লাগলো, না সবটাই পুরো আইডিয়াটাই দিলে, ভালো লাগলো এবং রিসেন্ট ব্যাপারটা জানা গেল প্রথম কথা। আর একটা কথা হচ্ছে, প্র্যাকটিসের জন্য কত ঘন্টা করে পার ডে বা মান্থলি যদি কেউ বা উইকলি যদি কেউ জানতে চায়, প্র্যাকটিসের জন্য কত ঘন্টা রাখা উচিত পার উইক, কি মনে হয় তোমার এক্সপিরিয়েন্স থেকে? আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি দুটো দিক থেকে বলবো। এক নম্বর হচ্ছে যদি কেউ মানে পাওয়ার বিআই তে অলরেডি কাজ করছে, ধরো হুম কেউ হুম। হয়তো পাওয়ার বিআই তে অলরেডি রেগুলার কাজ করছে, তার হয়তো এক্সামে প্রিপারেশন নিতে খুব সময় লাগবে না, কারণ সে হয়তো অলরেডি সার্ভিসে কাজ ওই করছে, কাজ করছে। লাস্টের থ্যাংক ইউ স্ক্রিনটা ওপেন হ্যাঁ, হ্যাঁ, রেখে দিও, তাহলে ওকে রেকর্ডিং এর সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বলো। তো কেউ হয়তো আহ, মানে পাওয়ার বিআই তে অলরেডি কাজ করছে, তো সেক্ষেত্রে তার অতটা সমস্যা হবে না। কিন্তু যারা ধরো একদম ফ্রেশার বা পাওয়ার বিআই তে আগে কাজ করেনি, নতুন শেখার চেষ্টা শুরু করছে, সেক্ষেত্রে তাদের একটু বেশি সময় লাগবে। আমি বলবো যে মোটামুটি আমি যেটা নিজে করেছিলাম সেটা হচ্ছে এভরিডে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা আমি পড়াশোনা করেছি মিনিমাম, কারণ আমার খুব কম টাইমে অনেকটা পড়তে হয়েছে। এবং
কি হয়েছে, মাইক্রোসফটের মডিউল গুলো দেখে দেখে এত ওয়ার্ডিং বিভিন্ন রকম জিনিস এত বেশি আসছিল, তো সেগুলো নিয়ে মক টেস্ট দিচ্ছি, যেটা পারছি না সেটা আবার স্টাডি করছি। তো এই করতে আমার হয়তো একটু সময় বেশি লেগেছে, বাট যারা পাওয়ার বিআইতে রেগুলার কাজ করছে তাদের হয়তো এত সময় লাগবে না। তো এইটা রয়েছে। কারেক্ট। আর অফিসে কাজের ক্ষেত্রে এটা কতটা হেল্প করছে? অফিসে কাজের ক্ষেত্রে এটা খুব হেল্পফুল। আর একটা হচ্ছে জব ফার্দার অ্যাপ্লাই করার হুম। জন্য খুব হেল্পফুল। যেমন আমি অনেক জবের ক্ষেত্রেই দেখছি রিকোয়ার্ড বলছে, PL300 রিকোয়ার্ড। আচ্ছা, আরেকটা জিনিস কিন্তু আমি বলবো, সেটা হচ্ছে শুধুমাত্র সার্টিফিকেশনটা করলেই ভালো চাকরি এটা কিন্তু নয়। মানে PL300 পাস করার সাথে সাথে, মানে আমরা যেগুলো বা আমি যেগুলো PL300 শিখেছি সেই ইকুইভ্যালেন্ট প্রজেক্ট থাকা দরকার। মানে প্রজেক্ট যেন শো করে যে আমি PL300 কোয়ালিফাইড। তা না হলে শুধু সার্টিফিকেশন করে খুব একটা মানে প্রচন্ড বেনিফিট হবে না। আর আরেকটা জিনিস আমি দেখেছি, অনেক জায়গায় পড়েওছি জিনিসটা, অনেক অনলাইন পোস্টে। সেটা হচ্ছে দুজন ক্যান্ডিডেট ধরো, তারা হয়তো দুজনই খুব ভালো ইন্টারভিউ দিয়েছে, কিন্তু তার মধ্যে একজন সার্টিফাইড আরেকজন নয়, তাহলে কোম্পানি জেনারেলি যে সার্টিফাইড তাকে প্রেফার করে। তো ওইখানে একটু বুস্ট হয়। একদম। আর আর একটা কথা, যে প্রজেক্টের জন্য কি কি স্ট্র্যাটেজি অবলম্বন করা উচিত? ফার্স্টে তো ডোমেন সিলেকশন, যেটা আমি বলি ক্লাসে, হ্যাঁ, একদম ডোমেন নিজের ডোমেনে সিলেকশনটা। থাকা উচিত, নিজে এক্সপিরিয়েন্স বিএফএসআই ডোমেন যদি কেউ থাকে, কারো সে বিএফএসআই ডোমেনে প্রজেক্ট করলো। হ্যাঁ, আমি এবং যেমন তারপরে ওইটাই টার্গেট করছি ফার্দার, তো যার জন্য আমি হুম সমস্ত ওই মানে ডেটা সেট গুলো, ব্যাংকিং ডেটা সেট ডাউনলোড করেই কাজ করার চেষ্টা করছি, তো হুম যার জন্য হুম ওটা হুম। সুবিধা হয়। আর ডেটা পাওয়ার জন্য আর কোনো ওয়েবসাইট যেটা তোমার ভালো লেগেছে, আমি অ্যানালিটিক্স ছাড়া, ম্যাপ অ্যানালিটিক্স না, ছাড়া? আমি তোমার ক্যাগেল। এই অনুযায়ী ম্যাম অ্যানালিটিক্স থেকেই ইউজ আচ্ছা করেছি, আচ্ছা। ক্যাগেলও তো ইউজ করেছি, বাট ম্যাম অ্যানালিটিক্সটা ভালো লেগেছে আমার ডেটা সেট ভালো, হ্যাঁ। আর ভালো এআই জেনারেটেড ডেটাও এখন পেড গুলোতে পাওয়া বেশ যাচ্ছে। ভালোই হ্যাঁ, দেয়, পাওয়া হ্যাঁ। যাচ্ছে। আর ড্যাক্স এর দিক থেকে দেখতে গেলে কতগুলো ড্যাক্স প্রিপারেশনের মধ্যে রাখা উচিত? ড্যাক্সের দিক থেকে দেখতে গেলে আহ, প্রথমে তোমার বেসিক এগ্রিগেশন যেগুলো সাম, অ্যাভারেজ, মিন, ওইগুলো রইলো। আচ্ছা, তারপরে হচ্ছে ড্যাক্সটা আমি মিস করে গেছি, ড্যাক্সের তার মধ্যে ক্যালকুলেট ফাংশনটা প্রচুর আসে। ক্যালকুলেট এবং ক্যালকুলেটের ভিতরে কিভাবে আমরা অন্যান্য ফাংশন গুলোকে ঢোকাবো, ফিল্টার কিভাবে কি করবো সেটা। আচ্ছা, তারপর হচ্ছে টাইম ইন্টেলিজেন্স ফাংশন গুলো, মানে ওয়াইটিডি, তারপর ডেটস ওয়াইটিডি, তারপর টোটাল ওয়াইটিডি, ওইগুলো তার মধ্যে ডেটেড অ্যাড, তারপর ডেটেড ডিফারেন্স, ওই ধরনের কোয়েশ্চেন, প্যারালাল পিরিয়ড, সেম পিরিয়ড লাস্ট ইয়ার, এই ধরনের ড্যাক্স গুলো থেকে কোয়েশ্চেন আসে। এইগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, এটা যেগুলো ড্যাক্স। করাই আচ্ছা, ক্লাসে। হ্যাঁ, দেখ তুমি যেগুলো করা বলো, ড্যাক্স পার্টটা মোটামুটি, মানে মোটামুটি না বলবো যথেষ্ট, মানে আরটিভিতে সার্ভিস যেটা হয়। পার্টটা এবার আমরা, হ্যাঁ, চেষ্টা করছি আরো বেশি ইনক্লুড করার। কারণ সার্ভিসটা নিয়ে অনেকে আমার একটা সার্ভিসে জিনিস। প্র্যাকটিস করার জন্য কি করে করবে, ওই যেটা মিস একটু মানে যেটা ভাবছিলে বলবে, হ্যাঁ, 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 যে ওটা আমি ফ্রি বলে দিই। অ্যাকাউন্ট কি করে ক্রিয়েট করতে হবে, হ্যাঁ। হ্যাঁ, ফ্রি অ্যাকাউন্টটার হ্যাক যেটা আমি ইউজ করেছিলাম সেটা হচ্ছে মাইক্রোসফটের একটা, ওরা তো চায় পাওয়ার বিআই সার্ভিসে লগ ইনের জন্য ওয়ার্ক বা স্কুল আইডি লাগে, বাট আমাদের সবার পার্সোনাল মেল আইডি, সেটা দিয়ে লগ ইন করা যায় না। তো মাইক্রোসফটের আমি একটুখানি দেখানোর ইচ্ছে আছে, দেখানোর চেষ্টা করছি জিনিসটা। আমাকে যদি 1 মিনিট টাইম দাও, আমি একটু দেখাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, না তো সেপারেট ভিডিও করেও দিতে হ্যাঁ, পারবো সেটা আমরা। করে দিতে আমি জাস্ট দেখিয়ে দিই এই এক সেকেন্ড। ভিডিওটার, হ্যাঁ, হ্যাঁ, নয়তো এই সেশনটার পরে একটা সেপারেট ভিডিও করে সেপারেট করে দেবো, এক কিছুই না, দুদিনের ওটা মধ্যে হচ্ছে দিয়ে দিলে হবে। মাইক্রোসফটের মাইক্রোসফট 365, যেটা তার এন্টারপ্রাইজ ভার্সন। 365 এর দুটো ভার্সন আছে, একটা হচ্ছে পার্সোনাল আর একটা এন্টারপ্রাইজ, মানে যেটা বিজনেসের জন্য। সেই এন্টারপ্রাইজ ভার্সনটা ট্রায়াল নেওয়া যায়, আমার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে ওটা ট্রায়াল নেওয়া যায়। তো ওই ট্রায়ালটা যখন আমরা নিচ্ছি, সেই সময় ওখানে মেল আইডি দিতে বলে। তো সেই মেল আইডিটা যে মুহূর্তে আমি দিলাম, তো সেই মুহূর্তে ওরা আমার পার্সোনাল মেল আইডি রিজেক্ট করলো, করে বললো এই মেল আইডিটা পসিবল নয়, তোমাকে একটা অফিসিয়াল মেলে মানে ওয়ার্ক আইডি জেনারেট করতে হবে। বলে ওরাই মাইক্রোসফটে একটা ওয়ার্ক আইডি জেনারেট করে। সেখানে ধরো আমার নামে যদি বলি, সোহম দাস .on microsoft.com বলে একটা ওয়ার্ক আইডি জেনারেট করে। এবার ওই ট্রায়ালটা অ্যাক্টিভ করার পরে ওর ওই ওয়ার্ক আইডিটা আমার অ্যাক্টিভ হয়ে গেল। তখন ওই ওয়ার্ক আইডিটা দিয়ে পাওয়ার বিআই সার্ভিসে আমরা লগ ইন করতে পারি। এবার আমি যেটা করেছিলাম, তারপরে ওই অফিস 365 এর যে এটা ট্রায়ালটা, সেটা পেমেন্ট ক্যান্সেল করে দিয়েছিলাম, যাতে আমার কার্ডে আর কোনোদিন বিল আসেনি। সো ওটা এইভাবে আমি কি ওটা করেছিলাম। ডেবিট কার্ড দিয়েও পসিবল নাকি শুধু আমি ক্রেডিট ডেবিট কার্ড কার্ড? দিয়েই করেছি, ডেবিট কার্ড দিয়েই ওকে, করেছি, ডেবিট দেন কার্ড দিয়ে। ফাইন। ঠিক আছে, তাহলে একটা টিউটোরিয়াল ভিডিও বানিয়ে দিতে হবে, কারণ আমাদের আবার হ্যাশিং করতে হবে, কারণ তুমি হ্যাঁ, যদি হ্যাঁ, ওটা দেখাও ঠিক তাহলে আছে। ওটা হ্যাশ করে ব্লার করতে হবে, কারণ কার্ড ডিটেলস তো, যাই হোক। হ্যাঁ, 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 ঠিক ওটা আমি আছে, করে ওটা আমি দেবো। ব্যবস্থা করছি, আমি তোমাকে, হ্যাঁ, তোমার সাথে কথা বলে নেবো ওটা নিয়ে। ওইটা ওভারঅল একটা খুব সুন্দর আইডিয়া পেলে, হ্যাঁ বলো।
হ্যাঁ ওইটা একটা রয়েছে, আর একটা যেটা সেটা হচ্ছে হ্যাঁ এআই ইউজটা না এখন খুব আসছে কোয়েশ্চেন্সে, মানে কোপাইলট ইউজ করে কিভাবে আমরা রিপোর্ট জেনারেট করতে মানে কিছু কোয়েশ্চেন্স আসে, যেমন কোপাইলট ইউজ করে আহ, আমরা রিপোর্ট পেজ সাজেশন পাওয়া যেতে পারে কিনা, নতুন রিপোর্ট পেজ জেনারেট করা যেতে পারে কিনা। তারপরে ফ্যাব্রিক রিলেটেড কোয়েশ্চেন্স আসে, যেমন ধরো মানে কোপাইলট আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি, সেটার জন্য শুধু পাওয়ার বিআই প্রো থাকলে হবে না, ফ্যাব্রিক ক্যাপাসিটি লাগবে বা কি, এই ধরনের কোয়েশ্চেন্স আসে, মানে নতুন নতুন টপিক গুলো যেগুলো ইনক্লুড হচ্ছে সেগুলো খুব আসে। তো এইটা ফলো আপ রাখার একটা উপায় হচ্ছে ইউটিউবে না মাইক্রোসফট লার্নের একটা অফিসিয়াল চ্যানেল আছে বা পাওয়ার বিআই এর আছে, ওখানে ওই প্রতি মাসে পাওয়ার বিআই আপডেট গুলো দেয়। জুলাই আপডেট, পাওয়ার বিআই জুলাই আপডেট, অগাস্ট আপডেট এরকম দেয়। যেমন স্লাইসারে একটা নতুন স্লাইসার অ্যাড হয়েছে জুলাইতে, সেটা হচ্ছে ডেট পিকার স্লাইসার। ওখান থেকে ওটা যেমন নেক্সট কোয়েশ্চেন আমি শিওর ওটা থেকে কোয়েশ্চেন আসবে, কারণ নেক্সট এক্সামে, কারণ ওটা এখন নতুন ফিচার অ্যাড হয়েছে বলে। তো এরকম একটুখানি ফলো আপ রাখতে হয়। বুঝতে পেরেছি, খুব সুন্দর, ভালো লাগলো সেশনটা, এবং অনেক কিছু জানা গেল। একটা অর্গানাইজড আকারে তুমি পিপিটি যে সুন্দর করে বানিয়েছো, খুব সুন্দর লাগলো। আমরা আপকামিং ডেজেও সেশনের প্ল্যানিং করব এবং লাইভ সেশন স্টুডেন্টদের সাথে আলোচনা, ডিসকাশন, তাদের কোয়েশ্চেনও নেব। তো আপাতত আমি এখানে রেকর্ডিংটা একটু বন্ধ করছি সোহম, থ্যাংক ইউ হুম, ভেরি মাচ। তারপরে তোমার সাথে আমি ইন্ডিভিজুয়ালি কথা বলে নেবো। অনেক অনেক ঠিক আছে। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, ভালো থেকো।